আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা দেশের অন্যতম ব্যস্ত একটি জায়গা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে ঘটা একটা বড়সড় ঘটনা নিয়ে আলোচনা করব। যারা নিয়মিত খবরাখবর রাখেন তারা জানেন এই ধরনের হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন, আর এই সুযোগটাই কাজে লাগায় কিছু অসাধু চক্র। গত সোমবার সকালে ঠিক এমন একটা সিন্ডিকেটের মূলোৎপাটন করতে হাসপাতালের নতুন ভবনে একটা আকস্মিক যৌথ অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মানে এনএসআই এবং শাহবাগ থানা পুলিশ মিলে এই অভিযানটা পরিচালনা করে। তো আজকের আয়োজনে আমরা ধাপে ধাপে এই অভিযানের পেছনের কারণ আর এই চক্রের কাজের ধরনটা একটু বোঝার চেষ্টা করব। ৪৯ সংখ্যাটা একটু খেয়াল করুন, এটা কিন্তু যেন তেনতেনো কোনো সংখ্যা নয়। সোমবার সকালের ওই হঠাৎ চালানো অভিযানে একেবারে ঠিক ৪৯ জনকে একসাথে আটক করা হয়েছে। ভাবা যায়, একটা একক হাসপাতাল ভবন থেকে একই দিনে একই অভিযানে এত বিপুল সংখ্যক মানুষকে আটক করার মানেই হল এই অবৈধ চক্রের চালটা ঠিক কতটা বিশাল ছিল। এটা কোনো বিচ্ছিন্ন দু একজনের কাজ ছিল না, বরং এটা ছিল মারাত্মক সুসংগঠিত একটা নেটওয়ার্ক। এই ৪৯ জনকে আটকের মাধ্যমে আসলে একটা খুব জরুরি আর কড়া বার্তাই দেওয়া হয়েছে যে এই ধরনের কাজ আর বিনা বাধায় চলতে দেওয়া হবে না। যে কোনো বড় ঘটনার পর অফিসিয়াল ভাষ্যটা জানা খুব জরুরি, আর ঠিক সেটাই পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে ঢাকা মেডিকেল থেকে ৪৯ জন দালালকে আটক করা হয়েছে। এই নিরপেক্ষ বিবৃতিটি আমাদের আজকের বিশ্লেষণের একটা শক্ত ভিত্তি। জানা গেছে অভিযান শেষ হওয়ার সাথে সাথেই কোনো রকম দেরি না করে আটককৃতদের সরাসরি শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এই দ্রুত পদক্ষেপটাই বুঝিয়ে দেয় পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কতটা তৎপর ছিল। এখন আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। এই যে বারবার দালাল শব্দটা আসছে, আজকের এই প্রেক্ষাপটে এদের আসল পরিচয় কি? সহজ কথায়, এরা হলো সেই সব অননুমোদিত মধ্যস্বত্বভোগী যারা কোনো বৈধ পরিচয় ছাড়াই হাসপাতালের ভেতর ঘুরে বেড়ায়। এদের টার্গেট কারা জানেন? ওইসব অসহায় আর দুর্বল রোগী যারা দূর দূরান্ত থেকে শুধু একটু চিকিৎসার আশায় ছুটে আসেন। এরা খুব কৌশলে ওই রোগীদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয়, আর তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অবৈধভাবে টাকা খসায়। মানে একেবারে মানুষের বেঁচে থাকার তাগিদকে পুঁজি করে ব্যবসা। এখন এই জায়গাটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল আটক হওয়া ওই ৪৯ জনের পেশাগত বৈচিত্র্য। হাসপাতাল সূত্র বলছে এরা সবাই কিন্তু একই কাজ করত না, বরং এদের কাজের মধ্যে একটা পরিষ্কার ভাগ ছিল। যেমন ধরুন, এদের মধ্যে আছে বাইরের প্যাথোলজি আর ডায়াগনস্টিক সেন্টারের লোক, যারা রোগীদের নিজেদের সেন্টারে টেস্ট করানোর জন্য ভাগিয়ে নিত। আছে অবৈধ রক্ত বিক্রির সাথে জড়িতরা। আবার এমন প্রতারকও আছে যারা রোগীদের ফুসলিয়ে বাইরের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হল, কেউ কেউ মুমূর্ষু রোগীদের স্বজনদের কাছে আইসিইউ বেড দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতিও বিক্রি করত। এমনকি বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও এই তালিকায় আছে। সব মিলিয়ে বলতে গেলে একেবারে বহুমুখী একটা প্যাকেজ। তো এদের কাজের ধরনটা ঠিক কেমন? একেবারে ছকে বাঁধা। প্রথম ধাপে এরা হাসপাতালে ঢোকা মাত্রই দিশেহারা রোগীদের পথ আটকে দাঁড়ায়, এমন একটা ভাব করে যেন তারা সাহায্য করতেই এসেছে। এরপর দ্বিতীয় ধাপে শুরু হয় ব্রেন ওয়াশ। তারা অত্যন্ত চতুরতার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যেমন হয়তো ভেতরে কোনো আইসিইউ বেড খালিই নেই, কিন্তু এরা ঠিকই বেড ম্যানেজ করে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়। আর তৃতীয় বা চূড়ান্ত ধাপে এই আশ্বাসের ফাঁদে ফেলে তারা রোগীদের বিভ্রান্ত করে বাইরের অত্যন্ত দামি প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেয়। ঠিক এভাবেই ধাপে ধাপে তারা প্রতারণার জালটা বোনে। তবে এতক্ষণ তো আমরা প্রতারণার ধরন দেখলাম। এবার আমাদের আলোচনার শুরুটা একটু ভিন্ন দিকে নেওয়া দরকার, কারণ এই পুরো ঘটনাটার একটা নির্মম আর অন্ধকার বাস্তবতা আছে। বিষয়টা শুধু আইন ভাঙা বা কিছু টাকা হাতিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এর সাথে জড়িয়ে আছে চরম আর্থিক নিঃস্বতা আর ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের গল্প। যেই মানুষগুলো শেষ সম্বলটুকু নিয়ে সরকারি হাসপাতালে আসেন, এ চক্রের কারণে তাদের আশার আলো পুরোপুরি নিভে যায়। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীরা প্রতারণার শিকার হয়ে একেবারে পথে বসছেন। যখন একটা রোগীকে ভুল বুঝিয়ে বাইরের কোনো ক্লিনিকে পাঠানো হয়, তখন সেখানে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ফি আদায় করা হয়। এই অপ্রত্যাশিত খরচ মেটাতে গিয়ে পরিবারগুলোকে অনেক সময় গবাদি পশু বা জমিজমা বিক্রি করতে হয়, অথবা
চড়া সুদের ঋণ নিতে হয়। সরকারি হাসপাতালে স্বল্পে চিকিৎসা পাওয়ার বদলে এই ধরনের চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার এই চিত্রটা সত্যিই চরম বেদনাদায়ক। তো এখানেই আসছে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা। সমস্যাটা কি শুধুই বাইরে থেকে আসা কিছু অসাধু লোকের? আমাদের এখন দৃষ্টি ফেরাতে হবে একটা গভীর সিস্টেমিক বা পদ্ধতিগত সমস্যার দিকে। শুধু বাইরের এই দালালদের ধরলেই কি সব ঠিক হয়ে যাবে? কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের ভেতরে বসে দিনের পর দিন এত বড় মাপের একটা অবৈধ কাজ চালানো কোনো ধরনের ভেতরের সাপোর্ট ছাড়া প্রায় অসম্ভব। এখানেই ঘটনাটা একটা নতুন মোড় নিচ্ছে। একটু খেয়াল করুন, একদিকে যেমন আছে এই বহিরাগত দালাল চক্র যাদের কথা আমরা এতক্ষণ জানলাম, অন্যদিকে রয়েছে সবচেয়ে উদ্বেগজনক একটা দিক। হাসপাতাল সূত্র এবং বিভিন্ন জোরালো অভিযোগ মতে এই বিশাল অবৈধ কর্মকাণ্ডে খোদ হাসপাতালের কিছু স্টাফ এবং আনসার সদস্য জড়িত। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে অভিযোগগুলো তুলে ধরছি। তবে এই অভিযোগ যদি সত্যিই হয়ে থাকে, তাহলে এটা প্রমাণ করে যে বাইরের দালাল আর ভেতরের কিছু কর্মচারীর মধ্যে একটা শক্তিশালী যোগসাজশ আছে। এই ভেতরের সাপোর্ট ছাড়া সিন্ডিকেটটা কখনোই এত শক্তিশালী হতে পারত না। আজকের এই পুরো বিশ্লেষণের শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ৪৯ জনকে আটকের এই অভিযান নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ, কিন্তু এই গভীর আর পদ্ধতিগত দুর্নীতির শেকড় উপড়ে ফেলা কতটা সম্ভব? যখন অভিযোগ উঠছে যে খোদ প্রতিষ্ঠানের ভেতরের লোকেরাই এদের সহায়তা করছে, তখন শুধু বাইরের দালালদের ধরে কি কোনো স্থায়ী সমাধান আসবে, নাকি এটা সাময়িক একটা স্বস্তি যা কিছুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে? স্বাস্থ্যসেবা কাঠামোর ভেতরের এই সিন্ডিকেট আসলেই পুরোপুরি নির্মূল করা সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবার অবকাশ থেকেই গেল।